প্রিয় মালতী আমাদের বিভিন্নভাবে এই ছবিটি অ্যাক্লেইমড এবং প্রশংসিত এবং কমার্শিয়ালি ভায়াবল ছবি শাকিব খানের ছবি। দুটো ছবি, দুই ঘরানার ছবি নিয়ে দেখেন দুই ধরনের মানুষ বিষোদ্গার করছে এবং একে অপরকে তাচ্ছিল্য করছে। দেখবেন প্রিয় মালতীতে যারা দেখতে আসছেন তারা কোর এফডিসি ঘরানার নির্মাতা বা পরিচালক প্রযোজক আসেননি। কেন আসেননি? তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি? তারা কেন আসেন না? অর্থাৎ মন্তজুর রহমান আকবর থেকে শুরু করে যারা কমার্শিয়ালি হিট ছবি দিয়ে গেছে, কাজী হায়াত থেকে শুরু করে, তাদের তো আমরা দেখতে চাইতাম। তাহলে প্রিয় দর্শক, সবাইকে সালাম, শুভেচ্ছা আমার সাদাসিধি কথায়। থাম্বনেলে দেখেছেন যে কি বিষয়ে প্রশ্ন করছি। আমরা যখন কথা বলছি তখন বছরের একেবারে শেষ প্রান্ত এবং আমাদের এই বছরটা 2024টা বিভিন্ন কারণেই ইতিহাসের পাতায় লেখা থাকবে এবং এই বিষয়ে অনেকগুলো উপলব্ধির বছর 2024। রাজনৈতিক সহনশীলতার কথা যখন আমরা বলছি তখন আমরা বারবার প্রশ্ন করছি, আমার শোতেও অনেককে প্রশ্ন করেছি, অনেক রাজনীতিবিদকে, যে রাজনীতিবিদদের ভেতরে পারস্পরিক সহনশীলতা, শ্রদ্ধাবোধ বা বন্ধুত্ব বা আত্মীয়তা সম্পর্ক গাঁথা এগুলো কবে তৈরি হবে? ঠিক একইভাবে দেখেন গত অনেকগুলো বছর ধরে পারস্পরিক বিদ্বেষ এবং দূরত্ব কালচারাল অঙ্গনেও তৈরি হয়েছে। যদি বলি যে 2024-এর জুলাই আগস্টের এই ঘটনার পরে কি আমরা এক হতে পেরেছি? না, কেউই এক হতে পারেনি। বরঞ্চ আমাদের প্রত্যেকে যার যার ন্যারেটিভ নিয়ে আঁকড়ে ধরে বসে আছেন। কেউ কারো দিকে কারো মত শুনছেন না এবং যার যার মতো করে বাহাস করে যাচ্ছেন। চলচ্চিত্রের ক্ষেত্রেও ঠিক তাই। আমি মূল প্রসঙ্গে যাবার আগে একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি। যেমন কিছুদিন আগে, মাত্র মাসখানিক আগে, করণ জোহর একটা ইন্টারভিউতে বলছিলেন যে আমাদের চলচ্চিত্রের এখন হিসেব বদলে গেছে। অর্থাৎ আগে থিয়েট্রিক্যাল রিলিজের ক্ষেত্রে সবচেয়ে বেশি আয় হতো। একটা ছবি মূল আয়ের জায়গা ছিল থিয়েট্রিক্যাল রিলিজ, অর্থাৎ হলে রিলিজ দিয়ে যে অর্থ পাওয়া যেত তার উপরেই মূলত ভরসা করে থাকতেন। কিন্তু এখন পুরোপুরি পট বদলে গেছে। অর্থাৎ এখন মিউজিক রাইটস, ওটিটি রাইটস, স্যাটেলাইট রাইটস থেকে শুরু করে ইনপুট, অর্থাৎ প্রত্যেকটা ছবিতে, হিন্দি ছবিতে দেখবেন যে বিভিন্ন রকম এন্ডোর্সমেন্ট থাকে, বিভিন্ন কোম্পানির এন্ডোর্সমেন্ট থাকে। নায়ক যখন একটা সেলফোন ব্যবহার করে সেই সেলফোন কোম্পানির একটা এন্ডোর্স থাকে, যখন সে কোকাকোলা বা পেপসি বা সেভেন আপ খায় সেই কোম্পানির একটা এন্ডোর্সমেন্ট থাকে, সেখান থেকে একটা আয় হয়। অর্থাৎ করণ জোহর বলতে চেয়েছেন যে ছবির মূল আয় এখন এই 3-4 ভাগ থেকে আসে 70% এবং বাকি 30% আমরা রেখে দিই যে হল থেকে আসবে। এই 30%ও যখন ফেল করে তখন ছবিটি আর আমরা অ্যাভারেজের কাতারে চলে যাই বা ফ্লপের কাতারে চলে যাই এবং এটা যদি বুম করে তখন ছবিটি সুপারহিট হয়। দেখেন 30%-এর লায়াবিলিটিস কিন্তু সিনেমা হল ভারতের মতো জায়গায় রাখতে পারছে না, এত সিনেমা হল। এবং আমি এখন যখন কথা বলছি তখন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে রয়েছি এবং আপনারা জানেন যে সিলিকন ভ্যালি থেকে শুরু করে লস অ্যাঞ্জেলেস এবং এই জায়গাটিতে মূলত বলা হয় যে বিশ্বের চলচ্চিত্রের মূল কেন্দ্রবিন্দু। সো সেই জায়গাতে প্রত্যেকটা এএমসি বা রিগেল থিয়েটার, যারা চেইন সিনেমা হল বিভিন্ন রকম ছবি ডিস্ট্রিবিউট করে, প্রদর্শন করে, সেই সিনেমা হলগুলোর চেইনগুলো বন্ধ হয়ে যাচ্ছে একে একে এবং প্রত্যেকটা ছবি ব্লকবাস্টার হিট, আমরা যেটা বলি গ্ল্যাডিয়েটর 2, আমি হলে গেলাম, মাত্র আমরা 4 জন বসে দেখলাম। সো এই সিনেমা হলের অঙ্ক একেবারেই তলানিতে ঠেকেছে। তারপরও এই সময়ে আমরা তারকারা দেখছি যে একে অপরকে বুস্ট করছে, একে অপরের পাশে থাকছে। কিন্তু আমরা বাংলাদেশে যখন এই ক্রান্তি লগ্নে আমাদের চলচ্চিত্রে ফেরা দরকার, আমাদের কালচারাল স্বচ্ছন্দ আনা দরকার, পারস্পরিক সৌহার্দ্যের জায়গাটা তৈরি করা দরকার। এই যে রাজনৈতিক হানাহানি, এই দেশের এমন বিভেদ, সচিবালয় আগুন থেকে শুরু করে এই যে কত রকম ক্রাইসিসের ভেতরে যখন বাংলাদেশ যাচ্ছে, তখন আমাদের চলচ্চিত্র অঙ্গন, আমাদের সবুজ অঙ্গনের একটা সম্প্রীতি, একটা নতুন বার্তা দিতে পারে। ঠিক সে সময় কি হলো, মেহজাবিনের প্রথম ছবি রিলিজ হলো এবং সেখানে বাংলাদেশের অন্যতম একজন হল ডিস্ট্রিবিউটার, অর্থাৎ সিনেমা ডিস্ট্রিবিউটার, সিনেমা প্রদর্শক, আমি তার নাম বলতে চাইছি না, অন রেকর্ড বিভিন্ন চ্যানেলে বলছেন যে এ ধরনের নাটক মার্কা ছবি করলে আমাদের ছবি সিনেমা ব্যবসা চলবে না। দেখেন, নাটক মার্কা, এই যে আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে যখনই টিভি অভিনেত্রীরা কাজ করেন তখন আর এফডিসি ঘরানা বা এই যে তথাকথিত সিনেমা হল ডিস্ট্রিবিউশন বা সিঙ্গেল স্ক্রিনের কিছু হল মালিক
প্রদর্শক সমিতির কয়েকজন, তারা কখনোই মানতে চান না যে এটি সিনেমা। ঠিক আছে, মানতে চাইলেন না, কিন্তু পাবলিকলি যেভাবে হিউমিলেট করেন একটি চলচ্চিত্রকে, যে একটি খারাপ চলচ্চিত্র, একটি জঘন্য চলচ্চিত্র তৈরি করতেও কিন্তু প্রচণ্ড পরিমাণ পরিশ্রম এবং অনেক রিস্ক এবং মেধা তো খরচ হয়ই একটা খারাপ ছবি করতেও। সেক্ষেত্রে মেহজাবিনের প্রিয় মালতী, শঙ্খদাস, শঙ্খের ছবি, এবং সেই ছবিটি নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় মেহজাবিন দৌড়িয়েছেন এবং এই ছবিটি নানানভাবে খুবই প্রশংসিত হচ্ছে। ঠিক ওই সময়ে ছবিটি যখন হলে রিলিজ, তখন তিনি বলছেন এ ধরনের নাটক মার্কা, এই যে তাচ্ছিল্য করা, এই যে ব্যঙ্গ করা, এটি একজন চলচ্চিত্রকার, একজন সবুজকর্মী তার কলিগকে নিয়ে কিভাবে করতে পারে সেটি প্রশ্ন রেখে দিলাম। এটি কি কোনো ধরনের সহনশীলতার আচরণ হলো? তাহলে আমরা কোন পথে এগুচ্ছি? একজন সিনিয়র, মোস্ট সিনিয়র একজন প্রদর্শক বা হল মালিক বলছেন যে এই নাটক মার্কার ছবি করলে আমরা ছবি ব্যবসা করতে পারবো না। যত বাস্তবতায় হোক, যত রূঢ় ক্রাইসিসে হোক, একটা ছবি রিলিজের সময় এই কথাটা বলাটা ভীষণ রকম ভুল এবং অন্যায় এবং এই শিষ্টাচার বিবর্জিত। পাশাপাশি দেখেন, সম্প্রতি শাকিব খানের গত 2024 থেকে শুরু করে 2023 থেকে শুরু করে 2024 পর্যন্ত একাধিক ছবি একের পর এক হিট দিয়ে গেছে এবং তার যে নিজস্ব ক্যারিয়ার এবং তার যে স্টারডম, তার যে সুপারস্টারডম তিনি টিকিয়ে রেখেছেন। ঠিক বিভিন্ন সময় বলে গিয়েছিলেন যে, আব্দুল আজিজের কথা বলছি, প্রযোজক আব্দুল আজিজ, জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ, তিনি বিভিন্ন সময় বলে গেছেন যে এই ছবি চলে না, ওই ছবি চলে না, সাকিবের দিন শেষ ইত্যাদি নানান রকমভাবে হিউমিলেট করে গেছেন। আমি সাকিবের পক্ষে বিপক্ষে ওসব আলোচনায় যাচ্ছি না, কিন্তু একজন সুপারস্টার যখন ছবিতে বা ইন্ডাস্ট্রিতে রোল করছেন, তখন বারবার তাকে ইঙ্গিত করে না, তাকে সরাসরি নাম উল্লেখ করে বলছেন যে তার ছবি চলে না, ওর দিন শেষ, এখন এই ছবি চলে, পরিচালক ছাড়াও ছবি অচল ইত্যাদি নানান কথা বলছেন। ঠিক আছে, সাকিব তার নিজেকে প্রমাণ করেছেন এবং সেটি স্পষ্ট। যখন একাধিক ছবি হিট দিচ্ছে, ইন্ডাস্ট্রি রোল করছে তার নামে, তখন সম্প্রতি একটি ইন্টারভিউতে আব্দুল আজিজ বললেন যে ওর ছবি কি কেন হিট হয় আমি জানি না, বুঝতে পারছি না। অর্থাৎ এই যে নিজের হীনমন্যতা, নিজের যে আক্রোশ, আক্ষেপ বা ক্রোধ আপনি ছড়িয়ে দিলেন একজন প্রযোজক হিসেবে, দীর্ঘদিন আপনি প্রযোজনা করেছেন, একাধিক নায়ক নায়িকা বানিয়েছেন, সব অর্জন আপনাকে সবাই দেয়, সেই ক্রেডিটটা দেয়, কিন্তু একজন চলচ্চিত্রকার, একজন প্রযোজক হয়ে যখন আপনার এই সময়ে এই চলচ্চিত্রের মোস্ট পপুলার পোস্টার বয়কে নিয়ে যখন এই কথা বলেন, তখন পারস্পরিক শিষ্টাচার, সহনশীলতা কোথায় থাকে? তখন আমরা কিভাবে বলি যে আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে ইউনাইটেড রয়েছে? সুতরাং এই ক্রাইসিসের মোমেন্টে পশু পাখিও এক হয়ে যায়, তখন একজন আরেকজনের খড়কুটো এগিয়ে দেয়, একজন আরেকজনকে না খেয়ে থেকে অন্যকে খাওয়ানোর চেষ্টা করে, সবাই একসাথে যুথবদ্ধ হয়ে টিকে থাকার চেষ্টা করে। আমরা সেই টিকে থাকার সময়ে একে অপরের বিষোদ্গার করছি, একে অপরকে গালাগাল দেওয়ার বিভিন্ন উপায় খুঁজছি। ঠিক একইভাবে দুই ধরনের ছবির কথা বললাম। প্রিয় মালতী আমাদের বিভিন্নভাবে এই ছবিটি অ্যাক্লেইমড এবং প্রশংসিত এবং কমার্শিয়ালি ভায়াবল ছবি, শাকিব খানের ছবি। দুটো ছবি, দুই ঘরানার ছবি নিয়ে দেখেন দুই ধরনের মানুষ বিষোদ্গার করছে এবং একে অপরকে তাচ্ছিল্য করছে। পাশাপাশি আমি আবারও বলছি, আমি এর আগেও অনেকগুলো ইন্টারভিউতে এই প্রসঙ্গ তুলেছি যে কেন এই বিভেদটা এতদিনে বাংলাদেশেও থাকবে। অর্থাৎ প্রিয় মালতীর দেখবেন, প্রিয় মালতীতে যারা দেখতে আসছেন তারা কোর এফডিসি ঘরানার নির্মাতা বা পরিচালক, প্রযোজক আসেননি। কেন আসেননি? তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি? তারা কেন আসেন না? অর্থাৎ মন্তজুর রহমান আকবর থেকে শুরু করে যারা কমার্শিয়ালি হিট ছবি দিয়ে গেছে, কাজী হায়াত থেকে শুরু করে, তাদের তো আমরা দেখতে চাইতাম। তাহলে একটা কোলাবোরেশন তৈরি হতো যে না, ইন্ডাস্ট্রি আসলে এক। ঠিক একইভাবে শাকিব খানের কোনো ছবিতে বা কমার্শিয়াল বাপ্পি খানের কোনো ছবিতে আমরা কিন্তু আফসানা মিমি থেকে শুরু করে জয়া হাসান থেকে শুরু করে তাদের দেখতে পাই না। তো এই বিষয়গুলো, এই দাওয়াত দেয়া না দেয়া, তাদেরকে আন্তরিকভাবে ইনভাইট করে নিয়ে আসা বা নিয়ে না যাওয়া, এগুলো আমাদের আসলে বদলাতে হবে। 2024-এর কথা বলছি, 2025-এর রূপরেখা আমরা কেউ কিছু জানি না, কিন্তু ইন্ডাস্ট্রির মতো যেন বাপ মাহারা ভাবে চলছে। আমরা এর আগের একটা কন্টেন্টে আমি বলেছি যে কালচারটাকে যতদিন না গুরুত্ব দেওয়া হবে, ততদিন একটা দেশ কখনো তার অবকাঠামোগত ভাবে এগোবে না। ওই কোনো উদ্ভট রাজনীতিবিদরা যখন বলে ফেলেন যে অমুক নায়িকার পেছনে এতগুলো ক্যামেরা ঘোরে, অমুক ক্রিকেট খেলা তো আসলে কেন খেলে ইত্যাদি, সো
এই যে কালচারাল প্র্যাকটিস, এই যে বোধের সৃজনশীলতার প্র্যাকটিস, হঠাৎ করে বলে ফেলতে পারেন কবিতা লিখে কি হয়, গল্প লিখে কি হয়, সব ছাই পাশের বন্ধ করে, অর্থাৎ সারাক্ষণ একজন আরেকজনের পলিটিক্যাল অ্যানালিটিক, পলিটিক্যাল বিশোধকার আন্দোলন, এগুলোর ভেতরেই আমাদের থাকতে হবে। এগুলোই বলতে থাকেন এসব উদ্ভট কিছু রাজনীতিবিদ, তথাকথিত কোট আনকোট। সো এইভাবে আমরা যদি উগ্রতার চাষ করি, আমরা সহনশীল না হই, আমরা নমনীয় বা পারস্পরিকভাবে একেবারেই নিজেদের মতো করে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক যদি না রাখতে পারি, সত্যিকার অর্থে আমাদের দেশ এগোবে না। প্রিয় দর্শক, আমি আমার কথাগুলো বললাম রাজনীতি এবং সংস্কৃতি দুই ধারা নিয়ে, যেহেতু আমি কথা বলছি বিভিন্ন গুণীজন এবং রাজনীতিবিদদের সাথে, আমার উপলব্ধির কথাটা বললাম। আপনার কাছে কি মনে হয়, আমরা প্রত্যেক জায়গায় কি সহনশীল রয়েছি, সহনশীলতার পরিচয় দিচ্ছি? সহনশীল হওয়াটা জরুরি কিনা আমাদের? আমরা উদ্ভট কিছু ইনফ্লুয়েন্সার দেখি যারা টাকার অঙ্ক, নানান রকম ব্যঙ্গমায় সেগুলো প্রকাশ পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ আমাদের মূল যে ইন্ডাস্ট্রি, ফিল্মের, ওটিটির বলেন, সেগুলো ফোকাসড না, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি না, সেগুলো নিয়ে একে অপরকে নিয়ে প্রেজ করছি না। সুতরাং এসব উদ্ভট ইনফ্লুয়েন্সাররা সামনে আসছে এবং কিছু উপস্থাপক তৈরি হয়েছে, দেখবেন এখন নানানভাবে খোঁচায় কিছু রসময় গুপ্ত লেখক, রসময় গুপ্তের মতো সুরসুরি দেওয়ার মতো অনুষ্ঠান তৈরি করছে। এগুলো বন্ধ হবে তখনই যখন আমরা ভালো কন্টেন্ট নিয়ে ভালোভাবে নিজেদের আলোচনা করব, প্রশংসায় রাখবো। অনেক ভালো কাজ হচ্ছে, নকশিকাঁথার জমিন জয়া হাসানের মুক্তি পেয়েছে। সুতরাং অনেকগুলো ভালো কাজের ভেতরে আমরা আসলেও হারিয়ে যেতে চাই না এই সময়। সব ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং এই মতামত নিয়ে আপনার বিশ্লেষণ কি, আপনার কি বলার রয়েছে সেটি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকি, ভালো রাখি।